আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই শিরোনাম। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রাম মন্দির নির্মাণের ঘোষণা বিজেপি নেতার। আসিফ মুনিরের হাতে পাকিস্তানের পারমাণবিক বোমার নিয়ন্ত্রণ। বেনিনে প্রেসিডেন্টকে উৎখাতের দাবি একদল সেনার, সরকারের অস্বীকার। 3 দেশের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করল রাশিয়া। ইরানের সামরিক মহড়ায় একসঙ্গে ভারত পাকিস্তানের সেনারা। গাজার ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহু টনি ব্লেয়ারের গোপন বৈঠক। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বরখাস্ত বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এবার একই অঞ্চলে রাম মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা শাখারভ সরকার। এরই মধ্যে শনিবার মন্দির স্থাপনের জন্য ভূমি পূজা ও শিলা প্রতিষ্ঠা করেছেন তিনি। বিজেপি নেতা শাখারভ সরকার বলেন, আমি আগেই জানিয়েছিলাম আমরা রাম মন্দির নির্মাণে সব ধর্মীয় আনুষ্ঠানিকতা করব। বহরমপুরে অযোধ্যার রামলালা মন্দিরের আদলে একটি মন্দির স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্ট গঠন করে শিলা প্রতিষ্ঠা করেছি। বহরমপুরে যে মন্দিরটি হবে তা অনেক বড় হবে, পাশাপাশি সেখানে হাসপাতাল ও স্কুল থাকবে। এর আগে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত এমএলএ হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি ধর্মীয় স্থাপনা নির্মাণের সাংবিধানিক অধিকার তুলে ধরে বলেন, তিনি কোনো অসাংবিধানিক কাজ করছেন না। তার ভাষায়, যেভাবে কেউ মন্দির বা চার্চ বানাতে পারে, আমিও মসজিদ বানাতে পারি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস সিডিএফ হিসেবে নিয়োগ দিয়েছে। পারমাণবিক অস্ত্রধারী দেশটিতে নতুন করে তৈরি করা এই প্রভাবশালী পদে তার মেয়াদ হবে 5 বছর। এই নিয়োগের ফলে 3 বাহিনীর সর্বোচ্চ দায়িত্ব এখন মুনিরের হাতে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির প্রেসিডেন্ট কার্যালয় বলছে, আসিফ মুনিরকে চিফ অব আর্মি স্টাফ COAS ও সিডিএফ হিসেবে সুপারিশ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পাঠানো সারসংক্ষেপের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট। পোস্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ফিল্ড মার্শাল সৈয়দ আসিফ মুনিরকে COAS ও সিডিএফ হিসেবে 5 বছরের জন্য নিয়োগ দিয়েছে। সিডিএফ পদটি শুধু সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর উপর পূর্ণ কর্তৃত্ব নয়, বরং জাতীয় কৌশলগত কমান্ডের ওপরও নজরদারি চালানোর এখতিয়ার দেয়। আর এই কমান্ড পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার দেখভাল করে। ফলে দেশটির সামরিক কাঠামোয় আসিফ মুনিরই বর্তমানে সবচেয়ে ক্ষমতাধর কর্মকর্তা এবং এখন তার হাতেই পাকিস্তানের পরমাণু বোমার নিয়ন্ত্রণ। নতুন পদে আসিফ মুনিরকে আইনি সুরক্ষাও দেওয়া হয়েছে। এই পদে আসীন হওয়ায় তিনি দেশটির প্রেসিডেন্টের কাছাকাছি মর্যাদা পাবেন। একই সঙ্গে প্রেসিডেন্টের মতো আজীবন যে কোনো আইনি মামলার হাত থেকে রেহাই পাবেন ফিল্ড মার্শাল আসিফ মুনির। 5 বছর মেয়াদ শেষে পুনরায় দায়িত্ব নিতে চাইলে সে সুযোগও তার জন্য রাখা হয়েছে। আফ্রিকার দেশ বেনিনে একদল সেনা সদস্য দেশটির প্রেসিডেন্ট প্যাট্রিস তালনকে উৎখাত করার দাবি করেছেন। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে এসে এ বিষয়ে ঘোষণা দিয়েছেন তারা। তবে প্রেসিডেন্ট কার্যালয় বলছে তালন নিরাপদে আছেন। 10 বছর ধরে বেনিনে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন প্যাট্রিস তালন। আগামী এপ্রিলে তার ক্ষমতা ছাড়ার কথা রয়েছে। এরই মধ্যে আজ একদল সেনা সদস্য রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় হাজির হয়ে বলেন, তারা একত্রে সিদ্ধান্ত নিয়েছেন প্যাট্রিস তালন আর দেশের প্রেসিডেন্ট থাকছেন না। সেনাদলটি নিজেদের মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন CMR হিসেবে পরিচয় দিয়েছে। এর কিছুক্ষণ পরই বেনিনের প্রেসিডেন্ট কার্যালয় দাবি করেছে প্যাট্রিস তালন নিরাপদে আছেন এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। গুটি কয়েক মানুষের ছোট দলটি শুধু টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়েছে। সেনাবাহিনীর নিয়মিত সদস্যরা নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। শহর ও দেশ সম্পূর্ণ নিরাপদে আছে। কানাডা, ফ্রান্স ও পর্তুগালের সঙ্গে 3টি সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করেছে রাশিয়া। এ বিষয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের স্বাক্ষরিত একটি ডিক্রি শনিবার সরকারের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ডিক্রিতে জানানো হয়, সামরিক সফর সংক্রান্ত 1989 সালের 20 নভেম্বর
মস্কোতে সই করা সোভিয়েত ইউনিয়ন সরকার ও কানাডা সরকারের মধ্যকার চুক্তি, 1994 সালের 4 ফেব্রুয়ারি মস্কোতে সই করা রুশ ফেডারেশন ও ফ্রান্স সরকারের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং 2000 সালের 4 আগস্ট মস্কোতে সই করা রুশ ফেডারেশন ও পর্তুগাল সরকারের সামরিক সহযোগিতা চুক্তি, এই 3টি সমঝোতা কার্যকারিতা শনিবার থেকে বাতিল ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে কানাডা, ফ্রান্স ও পর্তুগাল সরকারকে জানানোর জন্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই চুক্তিগুলো প্রাসঙ্গিকতা হারিয়েছে। যদিও ডিক্রিতে এই সিদ্ধান্তের রাজনৈতিক উদ্দেশ্য সরাসরি উল্লেখ করা হয়নি, মস্কো এই পদক্ষেপকে প্রশাসনিক ও কৌশলগত হালনাগাদ হিসেবে বর্ণনা করেছে। চলতি বছরের শুরুর দিকে জার্মানির সঙ্গে একই ধরনের সামরিক প্রযুক্তিগত চুক্তি বাতিল করে রাশিয়া। ইরানের আয়োজনে দেশটিতে চলতি সপ্তাহে এক সামরিক মহড়ায় একই সঙ্গে অংশ নিয়েছে ভারত, পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা। চীনের নেতৃত্বে সহযোগিতা জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCOর অন্তর্ভুক্ত দেশগুলোর সদস্যদের নিয়ে শাহনদ 2025 শীর্ষক এ মহড়ায় অনুষ্ঠিত হয়। মহড়ায় চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের অংশগ্রহণ বিরল ঘটনার জন্ম দিয়েছে। এর আগে গত মে মাসে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ধ্বংসাত্মক সংঘর্ষ হয়। সংঘর্ষ শেষ হলেও দুই দেশের মধ্যে এখনও শীতল সম্পর্ক চলছে। যদিও দুই দেশের সামরিক বাহিনীর সদস্যরা একই সঙ্গে মহড়ায় অংশ নিয়েছেন, তবে বিশ্লেষকরা বলছেন প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা থেকে তারা এখানে অংশ নিয়েছেন। দুই দেশের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। বুধবার থেকে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে এই সামরিক মহড়া শুরু হয়। শুক্রবার শেষ হওয়া এ মহড়ায় SCOর সদস্য 10 দেশই অংশ নেয়। দেশগুলো হচ্ছে ইরান, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও বেলারুশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। শনিবার ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার KAN নিউজ এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, গাজার ভবিষ্যৎ প্রশাসন এবং ফিলিস্তিনের কর্তৃপক্ষের সম্ভাব্য ভূমিকা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। তবে বৈঠকের বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। KAN এর সূত্রগুলো জানায়, ব্লেয়ার গাজা উপত্যকায় নির্দিষ্ট কিছু এলাকায় PA-কে সীমিত প্রশাসনিক নিয়ন্ত্রণ দেওয়ার সম্ভাবনা নিয়ে নেতানিয়াহু ও বিভিন্ন আরব রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করছেন। এটি প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হতে পারে এবং সফল হলে দীর্ঘমেয়াদী কাঠামোর রূপ নিতে পারে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ পরবর্তী প্রশাসনের নেতৃত্বদানের দায়িত্ব নিতে ব্লেয়ারকে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু 7 নভেম্বর ফিলিস্তিনের উচ্চপদস্থ কর্মকর্তারা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাদের দাবি, এ ধরনের ব্যবস্থায় গাজা পশ্চিমা বোর্ডের অধীনে চলে যাবে, যা ব্রিটিশ ম্যান্ডেট যুগের অবস্থা ফিরিয়ে আনবে। এছাড়া 23 নভেম্বর ব্লেয়ার ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসাইন আল শেখের সঙ্গে দেখা করে গাজা যুদ্ধ পরবর্তী প্রশাসন, পশ্চিম তীর ও সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্র সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। আল শেখ এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানান। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।